পাটনার বৃষ্টি সেদিন যেন কোনো পুরনো ক্ষতের উপর লবণ হয়ে ঝরছিল। আকাশ ক্রমাগত নিচু হয়ে জল ঢালছিল, আর শহরের রাস্তাগুলো সরু নদীতে পরিণত হয়েছিল। গঙ্গার দিক থেকে আসা বাতাসে মাটির সোঁদা গন্ধ ছিল, কিন্তু সেই গন্ধের পেছনে এক অস্থিরতাও ছিল, যেন এই শহর অনেক কিছু দেখেছে। পাটনার ভিড়ের মধ্যে এমন অসংখ্য মুখ ছিল যারা অন্যদের দুঃখ থেকে চোখ এড়িয়ে চলে যায়, যেন দুঃখ কোনো রোগ আর সহানুভূতি তার সংক্রমণ। সেই এলাকাতেই ফ্লাইওভারের নিচে ফুটপাতের ধারে এক সংকীর্ণ আস্তানা ছিল, যেখানে শহরের অবহেলিত মানুষরা রাত কাটাত। প্লাস্টিকের চাদর, ভেজা কাপড় আর জল থেকে বাঁচার জন্য রাখা ইট, এটাই ছিল তাদের সংসার। সেখানেই শিবমও ছিল, ২২ বছরের এক রোগা ছেলে, যার বয়সের ছাপ মুখে দ্রুত চলে এসেছিল। তার পোশাক পুরনো ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত স্বচ্ছতা ছিল, যেন অনেক কিছু ভেঙে যাওয়ার পরও কারো ভেতরে সত্য বেঁচে রয়েছে। সে সারাদিন কাজ খুঁজত, কখনো কোথাও বোঝা বইত, কখনো চায়ের দোকানে হাত লাগাত, আবার অনেক সময় খালি হাতে ফিরে আসত। বৃষ্টি বাড়ার সাথে সাথে রাস্তায় জলের ধারা তীব্র হল। যানবাহন ধীরে চলছিল, তবুও পিছলে যাওয়ার বিপদ ছিল। ঠিক সেই সময় ঘাট থেকে একটি চকচকে গাড়ি দ্রুতগতিতে আসতে দেখা গেল। তার টায়ার জল চিড়ে এগিয়ে যাচ্ছিল, যেন সে কোনো দুশ্চিন্তা থেকে পালিয়ে বেড়াচ্ছে। গাড়ির ভেতরে ছিল দীপ্তি, ২১ বছরের এক শিক্ষিত মেয়ে, যে নিরাপদ জীবনের অভ্যাসে বড় হয়েছে। সে পাটনার সেই জগতের মানুষ যেখানে আলো কখনো কমে না, যেখানে গাড়ির কাজ বৃষ্টি আটকে দেয়, আর ঘরের দেওয়াল বাইরের কোলাহলকে বাইরেই রেখে দেয়। তার জগৎ আর শিবমের জগতের মাঝে এতটাই বড় ব্যবধান ছিল যে তাদের মেলানোর জন্য কোনো দুর্ঘটনার মতো নিষ্ঠুর ঘটনাই প্রয়োজনীয় ছিল। ফ্লাইওভারের নিচে এক মোড়ে জল জমেছিল। গাড়িটি মোড় নিতেই টায়ার নিয়ন্ত্রণ হারালো। এক মুহূর্তের জন্য সবকিছু স্থির বলে মনে হলো। তারপর লোহার চিৎকার, কাঁচ ভাঙার শব্দ আর ধাতুর সংঘর্ষের ভয়াবহ ধাক্কা বাতাসে ছড়িয়ে পড়ল। গাড়িটি রেলিংয়ে ধাক্কা খেয়ে ঘুরে রাস্তার ধারে গিয়ে থামল। হেডলাইটের আলো বৃষ্টির মধ্যে কাঁপছিল, যেন কোনো আতঙ্কিত হৃদয়ের স্পন্দন। ভেতরে দীপ্তির মাথা ঝাঁকুনি খেয়ে সিটে ধাক্কা খেল। কপাল থেকে রক্ত ঝরতে শুরু করল। শ্বাস আটকে আসছিল, এবং সে কিছুতেই বুঝতে পারছিল না যে সে কোন অন্ধকারে তলিয়ে যাচ্ছে। রাস্তায় মানুষ থেমে গেল। কেউ দূরে দাঁড়িয়ে দেখতে লাগল, কেউ জল থেকে বাঁচার জন্য হাঁটার গতি বাড়িয়ে দিল, যেন এই ঘটনা তাদের পথের বাধা। যারা কাছে ছিল তাদের হয়তো ভয় ছিল আইনি জটিলতার, পুলিশের প্রশ্নের, হাসপাতালের দৌড়ঝাঁপের, বা কোনো ধনী পরিবারের ঝামেলায় জড়িয়ে পড়ার। ভিড় সবসময় নিজেকে বাঁচাতে দক্ষ হয়। একজনের প্রাণ বাঁচানোর জন্য নিজের আরাম ও নিরাপত্তাকে বাজি রাখার সাহস তার মধ্যে প্রায়ই থাকে না। শিবমও আওয়াজ শুনে উঠে দাঁড়াল। সে সেই গাড়ির চকচকে রূপ দেখেনি, সে শুধু ভেতর থেকে আসা এক ভাঙা শ্বাসের শব্দ অনুভব করল। সে দৌড়ে গেল, যেন তার ভেতরে কোনো পুরনো ব্যথা জেগে উঠেছে। গাড়ির কাছে পৌঁছে দেখল কাঁচ ভাঙা, দরজা জ্যাম হয়ে আছে, এবং ভেতরে একটি মেয়ে অসহায়ভাবে পড়ে আছে। তার চোখ অর্ধেক খোলা ছিল। শিবম দরজা টানল, তারপর অন্য দরজাটি দেখল, কিন্তু কোনোটিই খুলল না। বৃষ্টি আর উদ্বেগের মাঝে তার হাত কাজ করছিল না। তার ভেতরে এক অদ্ভুত স্থিরতা ছিল। সে রাস্তার ধারে পড়ে থাকা একটি পাথর তুলে কাঁচে আঘাত করল। কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল, এবং সেই সঙ্গে সে ভাঙা কাঁচের মধ্যে দিয়ে হাত বাড়িয়ে লক খুলল, আর দরজা টেনে কোনোমতে খুলে ফেলল। ভেতরের গরম হাওয়া আর পারফিউমের মেশানো গন্ধ বাইরে বেরিয়ে এলো। দীপ্তির শরীর হালকা ছিল, কিন্তু সেই লঘুত্বের মাঝে জীবনের পুরো বোঝা ছিল। শিবম সাবধানে তাকে নিজের কোলে তুলে নিল, যেন কোনো ভেঙে যাওয়া জিনিসকে বাঁচিয়ে ধরেছে। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষরা তখনও সেখানেই ছিল, দেখছিল, কিন্তু কেউ রাস্তা করে দিতেও সাহায্য করল না। শুধু সবার চোখ ওই দৃশ্যের ওপর আটকে ছিল। শিবম আশেপাশে চোখ বুলিয়ে কোনো মতে একটি রিকশা থামাল। রিকশাওয়ালার দ্বিধা স্পষ্ট ছিল, কিন্তু মেয়েটির অবস্থা তাকে কয়েক সেকেন্ডের জন্য মানুষ বানিয়ে দিল। রিকশা চলতে শুরু করল। বৃষ্টি তখনও পড়ছিল, রাস্তা পিচ্ছিল ছিল, আর শহরের আলো জলে ভাসছে বলে মনে হচ্ছিল। শিবম দীপ্তিকে আগলে বসে রইল। প্রতিটি ঝাঁকুনিতে দীপ্তির শরীর কাঁপছিল, আর শিবমের ভেতরে টান লাগছিল। সে জানত যে সময়টাই সবচেয়ে বড় ওষুধ, এবং সময় খুব কম। পাটনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির বাইরে রিকশা থামতেই শিবম দীপ্তিকে তুলে ভেতরের দিকে দৌড়ে গেল। তার পদক্ষেপে ক্লান্তি ছিল,
কিন্তু তার দু হাতে ছিল জেদ। ইমার্জেন্সির গেটে ভিড়, স্ট্রেচার আর ছুটতে থাকা নার্সদের দৃশ্য ছিল। দীপ্তিকে দ্রুত ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলো। ডাক্তারদের গাম্ভীর্য দেখে শিবম বুঝল যে অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা শুরু হলো এবং পরীক্ষায় জানা গেল যে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তৎক্ষণাৎ রক্তের প্রয়োজন। সেই সময় হাসপাতালের ব্যবস্থা, কাগজপত্র, পরিচয় এসব জরুরি বিষয় ছিল। কিন্তু ডুবন্ত শ্বাসের সামনে এসব বিষয় খুব তুচ্ছ হয়ে যায়। শিবমের কাছে কোনো পরিচয় ছিল না, কোনো আত্মীয় ছিল না, কোনো টাকা ছিল না। তার কাছে ছিল শুধু শরীরে প্রবাহমান রক্ত আর হৃদয়ে জেগে ওঠা মানবতা। রক্তের গ্রুপ মিলে যাওয়ার পর রক্ত দেওয়ার প্রক্রিয়া তৎক্ষণাৎ শুরু করা হলো। শিবমকে একটি বেডে শোয়ানো হলো। তার শিরায় সূচ ফুটল আর লাল রং ধীরে ধীরে একটি ব্যাগে নামতে লাগল। কিছুক্ষণের মধ্যেই তার মাথা ঘুরতে লাগল, কারণ সে আগে থেকেই ক্ষুধার্ত আর দুর্বল ছিল। কিন্তু সেই দুর্বলতার মাঝেও তার ভেতরে এক জেদ অটুট ছিল। সেই জেদ হল কোনো অপরিচিত মানুষের শ্বাস যেন থেমে না যায়। তার মুখে কোনো নায়কের মতো ঔজ্জ্বল্য ছিল না, ছিল শুধু এক ক্লান্ত প্রশান্তি। সেই রাতে হাসপাতালের সাদা অলিন্দে শিবমের রক্ত বয়ে গিয়ে দীপ্তির শিরায় পৌঁছাল এবং এক ডুবন্ত জীবন কুল খুঁজে পেল। বাইরে বৃষ্টি ধীরে ধীরে কমতে শুরু করল, কিন্তু ভেতরে তখনও এক সংগ্রাম চলছিল। জীবনকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার সংগ্রাম। শিবম সেই অলিন্দের এক কোণে বসে রইল, শরীরে দুর্বলতা আর চোখে আশা নিয়ে। ধীরে ধীরে সে নিজের ভেজা চপ্পল পরল এবং হাসপাতালের সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। বাইরের বাতাসে রাতের শীতলতা তখনও ছিল, কিন্তু তার মধ্যে এক নতুন সকালের সতেজতাও মিশতে শুরু করেছিল। রাস্তার ছোট ছোট জলের গর্তে আকাশের হালকা আলো ঝিকমিক পড়ছিল। শহর তখনও পুরোপুরি জাগেনি, তবে সকালের ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। দুধওয়ালারা সাইকেল নিয়ে বেরোচ্ছিল, কিছু মানুষ মন্দিরের দিকে যাচ্ছিল, এবং রাস্তার ধারে চায়ের ছোট দোকানগুলো থেকে প্রথম বাষ্প উঠতে শুরু করেছিল। রাতের দীর্ঘ অস্থিরতা ধীরে ধীরে সকালে পরিণত হয়েছিল। হাসপাতালের জানালা দিয়ে আসা হালকা রোদ সাদা দেওয়ালের উপর ছড়িয়ে পড়ছিল। মেশিনের মৃদু শব্দ আর ওষুধের গন্ধ পুরো ঘরে ভেসে বেড়াচ্ছিল। সেই ঘরেই দীপ্তি কয়েক ঘণ্টার গভীর অজ্ঞান অবস্থার পর ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছিল। তার মাথা ভারী ছিল, চোখের সামনে ধোঁয়াশা ভাসছিল এবং শরীরে এক অদ্ভুত দুর্বলতা ছিল। কয়েক মুহূর্তের জন্যে সে বুঝতেই পারল না যে সে কোথায় আছে আর তার সাথে কি হয়েছে। স্মৃতিগুলো ভাঙা ছবির মতো তার মনে ফিরে আসতে লাগল। বৃষ্টি, তীব্র আলো, আকস্মিক ধাক্কা আর তারপর কোনো বলিষ্ঠ হাতের আশ্রয়। সেই অস্পষ্ট স্মৃতিতে একটি মুখও ছিল যা পুরোপুরি স্পষ্ট ছিল না, তবে সেই মুখে দুশ্চিন্তা ও করুণা দুটোই ছিল। ধীরে ধীরে সে বুঝতে পারল যে সে হাসপাতালে আছে। নার্সরা আশেপাশে ঘোরাফেরা করছিল আর ডাক্তার তার অবস্থা পরীক্ষা করছিলেন। তাকে জ্ঞান ফিরতে দেখে ডাক্তাররা যখন স্বস্তির নিঃশ্বাস ফেললেন, তখন তৎক্ষণাৎ তার পরিবারকে খবর দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের অলিন্দে দ্রুত হেঁটে আসার পদশব্দ প্রতিধ্বনিত হতে লাগল। দীপ্তির বাবা মহেশ প্রসাদ এবং মা সরিতা ঘাবড়ে গিয়ে হাসপাতালে পৌঁছালেন। সারা রাতের দুশ্চিন্তা তাদের মুখে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। নিজের মেয়েকে বেটে নিরাপদ দেখে তাদের মনে যে স্বস্তি এলো, তা কিছুক্ষণের জন্য তাদের সমস্ত ক্লান্তি দূর করে দিল। ডাক্তাররা তাদের পুরো ঘটনার বিষয় জানালেন। এও জানালেন যে সময় মতো হাসপাতালে না আনলে এবং দ্রুত রক্ত না পেলে অবস্থা খুব গুরুতর হতে পারত। যখন এই বিষয়টি সামনে এলো যে এক অপরিচিত যুবক দীপ্তিকে শুধু রাস্তা থেকে তুলে হাসপাতালেই আনেনি, বরং নিজের রক্ত দিয়ে তার প্রাণ বাঁচাতে সাহায্য করেছে, তখন ঘরের মধ্যে কিছুক্ষণের জন্য গভীর নীরবতা নেমে এলো। এই খবর শুনে মহেশ প্রসাদ এবং সরিতা দুজনেই স্তব্ধ হয়ে গেলেন। তাদের মনে সেই অপরিচিত ব্যক্তির প্রতি সম্মান ও বিস্ময় দুটোই জেগে উঠল। দীপ্তি তখনও দুর্বল ছিল, কিন্তু যখন সে ধীরে ধীরে পুরো বিষয়টি বুঝতে পারল, তখন তার মনেও একই প্রশ্ন জাগতে শুরু করল। সেই ব্যক্তিটি কে, যে কোনো পরিচয় ছাড়াই তার জীবন বাঁচিয়ে দিল? তার মনে সেই মুখের অস্পষ্ট ছবিটি বারবার ভেসে উঠছিল। সে ভাবতে লাগল যে সেই ব্যক্তিটি যদি সেদিন রাতে ওখানে না থাকত, তবে তার জীবন সেখানেই শেষ হয়ে যেত। এই ভাবনাটি তার হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে গেল। কিছু সময় পর যখন তার অবস্থা কিছুটা স্থিতিশীল হল, তখন তাকে হাসপাতালের ঘরে বিশ্রাম নিতে দেওয়া হলো। পরের কয়েকদিন চিকিৎসা ও পরিচর্যার মধ্য দিয়ে কেটে গেল। শরীর ধীরে ধীরে সুস্থ হতে লাগল, কিন্তু তার মনে এক নতুন অস্থিরতা জন্ম নিয়েছিল।
প্রতিবার যখন সে চোখ বন্ধ করত তার সেই বৃষ্টি ভেজা রাত আর সেই অপরিচিত যুবকের কথা মনে পড়ে যেত। তার মনে এক গভীর অনুভূতি ছিল যে তার জীবন এখন আর শুধু তার নিজের নয়, এই জীবনের ওপর অন্য কারো অধিকার রয়েছে, সেই ব্যক্তির যে কোনো স্বার্থ ছাড়াই তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। কয়েকদিন পর ডাক্তাররা জানালেন যে এখন সে বিপদমুক্ত এবং বাড়ি যেতে পারে। মহেশপ্রসাদ অবিলম্বে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন। হাসপাতালের বাইরে তাদের গাড়ি দাঁড়িয়েছিল এবং বাড়ি ফেরার প্রস্তুতি সম্পন্ন হল। কিন্তু হাসপাতাল থেকে বেরোনোর সময় দীপ্তির চোখ অযথাই সেই অলিন্দের দিকে ঘুরে গেল যেখানে তাকে আনা হয়েছিল। তার মনে হল যেন ওই জায়গায় এখনও সেই রাতের ব্যস্ততা রয়ে গেছে। তার মনে এই অনুভূতি ক্রমশ গভীর হচ্ছিল যে সেই ব্যক্তির সাথে দেখা না করে সে সামনে এগোতে পারবে না। বাড়ি ফেরার পর তার পরিচর্যা ও বিশ্রামের সম্পূর্ণ ব্যবস্থা করা হলো। বাড়ির বড় জানালা দিয়ে দেখা শহরটা আগের মতোই ছিল, কিন্তু দীপ্তির ভেতরে অনেক কিছু বদলে গিয়েছিল। আগে যেসব জিনিসের উপর তার নজর যেত না, এখন সেগুলো তার কাছে অন্যভাবে ধরা দিতে লাগল। সে বারবার ভাবত যে যেই ব্যক্তিটি তাকে বাঁচালো তার নিজের জীবন কেমন হবে। দিন কাটতে লাগল, কিন্তু তার মনের কৌতূহল শেষ হল না। সে বেশ কয়েকবার হাসপাতালের কর্মীদের কাছ থেকে সেই যুবকের সম্পর্কে তথ্য নেওয়ার চেষ্টা করল। ধীরে ধীরে সে জানতে পারল যে সেই যুবকটি খুব সাধারণ পোশাকে ছিল এবং নিজের নামটুকুও ঠিকভাবে নথিভুক্ত না করেই হাসপাতাল থেকে চলে গিয়েছিল। শুধু এতটুকুই জানা গেল যে তার নাম শিবম ছিল। এই নামটা শুনতেই দীপ্তির মনে হল যেন সে একটা নতুন সূত্র পেয়ে গেছে। এখন তার কাছে খোঁজার কাজ শুরু করার জন্য একটা নাম ছিল। সেই নামের সাথেই তার ভেতরে এক অদ্ভুত দায়িত্ববোধ জাগ্রত হতে লাগল। তার মনে হতে লাগল যে সে যদি সেই ব্যক্তিকে খুঁজে না পায় তবে হয়তো সারা জীবন তার এই অনুশোচনা থেকে যাবে যে সে নিজের জীবনের সবচেয়ে বড় উপকারটিকে উপেক্ষা করেছে। তার মনে এই চিন্তাও আসতে লাগল যে যে ব্যক্তি কোনো প্রত্যাশা ছাড়াই তাকে সাহায্য করেছে তার জীবনেও হয়তো অনেক কষ্ট আছে। একদিন সন্ধ্যায় জানালার কাছে বসে সে অনেকক্ষণ ধরে পাটনার রাস্তাগুলোর দিকে তাকিয়ে রইল। শহর তার নিজস্ব গতিতে চলছিল, কিন্তু তার মনে তখন এক নতুন সিদ্ধান্ত জন্ম নিয়েছিল। সে ঠিক করে ফেলল যে যেখানে এই সব ঘটেছিল সে সেই জায়গাতেই যাবে। সেই রাস্তা, সেই মোড় আর ওই মানুষগুলোই হয়তো তাকে সেই ব্যক্তি পর্যন্ত পৌঁছনোর পথ দেখাতে পারবে। এই সিদ্ধান্তের সাথে সাথেই তার ভেতরে এক নতুন শক্তি সঞ্চারিত হল। এখন এটা শুধু ধন্যবাদ জানানোর বিষয় ছিল না, এটা সেই সত্যকে খোঁজার যাত্রায় পরিণত হয়েছিল, যা তার জীবনকে নতুন মোড় দিয়েছিল। সে জানতে চাইত যে শেষ পর্যন্ত কে সেই ব্যক্তি যে কোনো পরিচয় ছাড়া, কোনো আশা ছাড়া তার প্রাণ বাঁচিয়েছিল। ওদিকে শহরের কোনো এক কোণে শিবম তার দৈনন্দিন জীবনে আবার ফিরে গিয়েছিল। তার কাছে সেই রাতটা কোনো গল্পের মতোই কেটে গিয়েছিল। তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে যে মেয়েটিকে সে হাসপাতালে রেখে এসেছিল সেই মেয়েটিই এখন তাকে খোঁজার প্রস্তুতি নিচ্ছে। দীপ্তির মনে এখন শুধু একটাই ভাবনা ছিল, তাকে সেই জায়গায় যেতে হবে যেখান থেকে এই গল্প শুরু হয়েছিল। কারণ মাঝে মাঝে জীবনের সবচেয়ে বড় সত্য আমরা সেখানেই খুঁজে পাই যেখানে আমরা হোঁচট খাই। এবং তার বিশ্বাস ছিল যে সেই রাস্তায়, সেই মোড়ের আশেপাশেই হয়তো সে ওই মানুষটির কোনো সন্ধান পেয়ে যাবে যে তাকে দ্বিতীয়বার জীবন দান করেছিল। একদিন সকালে সে নিজের গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরোল। পাটনার রাস্তাগুলো রোজকার মতোই ব্যস্ত ছিল। দোকানের সামনে মানুষ দাঁড়িয়েছিল, রিকশা এবং বাইক এদিক ওদিক ছুটছিল, আর রাস্তার ধারে চায়ের বাষ্প বাতাসে মিশে যাচ্ছিল। শহরের এই ভিড়ের মাঝে চলতে চলতেও দীপ্তির মনোযোগ অন্যদিকে ছিল। তার চোখ রাস্তা নয়, সেই রাতের স্মৃতিগুলো খুঁজছিল। ধীরে ধীরে গাড়িটি সেই এলাকার দিকে এগোতে লাগল যেখানে দুর্ঘটনাটি ঘটেছিল। গান্ধীহাটের কাছাকাছি পৌঁছাতেই তার বুক ধড়ফড় করতে লাগল। সেই রাস্তা, সেই মোড় এবং সেই ফ্লাইওভার সামনে ছিল। বৃষ্টির রাত এখন শেষ হয়ে গিয়েছিল এবং আকাশ পরিষ্কার ছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়াতেই তার মনে হলো যেন সেই রাতের শব্দগুলো আবার তার চারপাশে প্রতিধ্বনিত হতে শুরু করেছে। গাড়ি হঠাৎ পিছলে যাওয়া, কাঁচ ভাঙার শব্দ, আর তারপর কারো বলিষ্ঠ হাতের আশ্রয়, সব কিছু তার স্মৃতিতে একসাথে ফিরে এলো। দীপ্তি গাড়ি থেকে নামল এবং ধীরে ধীরে সেই জায়গার দিকে এগোতে লাগল যেখানে দুর্ঘটনা ঘটেছিল। রাস্তার ধারে কিছু ছোট ছোট দোকান ছিল, চায়ের ঠেলা, পানের দোকান আর কিছু রিকশা দাঁড়িয়েছিল। সে আশেপাশের মানুষদের মনোযোগ দিয়ে দেখল। প্রতিটি মুখে সে আশার ঝলক দেখতে পাচ্ছিল, যেন হয়তো এই মানুষগুলোই সেই রাতের সাক্ষী। সে সবার প্রথমে একজন চাওয়ালার সাথে কথা বলল।
সে ধীরে ধীরে সেই রাতের ব্যাপারে খোঁজ নিতে শুরু করল। চাওয়ালা কয়েক মুহূর্ত ভাবল এবং তারপর তার মনে পড়ল যে কিছুদিন আগে এই রাস্তাতেই একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে জানালো যে সেই রাতে খুব জোরে বৃষ্টি হচ্ছিল এবং ভিড়ও জমে গিয়েছিল। সেই কথাবার্তার মাঝেই এও উঠে এলো যে একজন গরিব ছেলে সবার আগে দৌড়ে গাড়ির কাছে পৌঁছেছিল এবং সেই আহত মেয়েটিকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এটা শুনতেই দীপ্তির হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। তার মনে হলো সে এখন সঠিক দিকে এগোচ্ছে। সে আরও লোকজনকে জিজ্ঞাসাবাদ করল। ধীরে ধীরে অনেকেই সেই ছেলেটির কথা উল্লেখ করল। কেউ বলল যে তাকে প্রায়শই ঘাটের আশেপাশে দেখা যায়। কেউ জানালো যে সে মাঝে মাঝে চায়ের দোকানে কাজ করে। কিছুক্ষণ কথাবার্তার পর একজন বয়স্ক রিকশা চালকের তার নাম মনে পড়ে গেল। সেই জানালো যে ওই ছেলেটির নাম শিবম এবং সে কাছের বস্তিগুলোতে থাকে। সে সেই রিকশা চালকের কাছে বস্তির রাস্তা জিজ্ঞেস করল। রাস্তা থেকে একটু ভেতরের দিকে যেতেই শহরের দৃশ্য বদলাতে শুরু করল। বড় বড় ইমারত আর চওড়া রাস্তার জায়গায় এখন সরু গলি ছিল। ভাঙা দেওয়াল, টিনের চাল আর ছোট ছোট ঘরের সারি দেখা যেতে লাগল। সেখানকার বাতাসে সংগ্রামের গন্ধ ছিল, তবে তার পাশাপাশি একটা সারল্যও ছিল যা শহরের চাকচিক্যে হারিয়ে যায়। দীপ্তি ধীরে ধীরে সেই গলিগুলো দিয়ে এগোতে লাগল। তার মনে এখন কৌতূহলের সাথে একটা হালকা ভয়ও ছিল। সে বুঝতে পারছিল না যে সে যে মানুষটিকে খুঁজছে তার জীবন কেমন হবে। সেখানকার বাতাসে সংগ্রামের গন্ধ ছিল, তবে তার পাশাপাশি একটা সারল্যও ছিল যা শহরের চাকচিক্যে হারিয়ে যায়। দীপ্তি ধীরে ধীরে সেই গলিগুলো দিয়ে এগোতে লাগল। তার মনে এখন কৌতূহলের সাথে একটা হালকা ভয়ও ছিল। সে বুঝতে পারছিল না যে সে যে মানুষটিকে খুঁজছে তার জীবন কেমন হবে। কিছুক্ষণ পরেই সে সেই ছোট্ট বস্তির মাঝখানে পৌঁছে গেল, যেখানে লোকেরা জানিয়েছিল যে শিবম থাকে। সামনে একটা সাধারণ টিনের ঘর ছিল। তার আশেপাশে কিছু পুরনো বাসন, একটা ভাঙা চেয়ার আর শুকাতে দেওয়া কাপড় দেখা যাচ্ছিল। জায়গাটা খুবই সাধারণ ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত সত্যতা ছিল। দীপ্তি সেই ঘরের সামনে গিয়ে দাঁড়াল। তার মনে একসাথে অনেক অনুভূতি জাগতে শুরু করল। সে কল্পনাও করেনি যে যে ব্যক্তি তার জীবন বাঁচিয়েছে তার নিজের জীবন এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সে এখন শুধু সেই ব্যক্তিকে ধন্যবাদ জানাতে আসেনি, তার ভেতরে এক নতুন অনুভূতির জন্ম হয়েছিল। সে শিবমকে বুঝতে চাইছিল, তার কষ্টটা জানতে চাইছিল। সে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। আশেপাশের লোকেরা তাকে কৌতূহল নিয়ে দেখতে লাগল। ধীরে ধীরে তারা বুঝতে পারল যে সেই মেয়েটি যার সম্পর্কে কিছুদিন আগে বস্তিতে আলোচনা হয়েছিল। যখন লোকেরা জানতে পারল যে সে শিবমের সাথে দেখা করতে এসেছে, তখন অনেকেই তার কাছে এসে দাঁড়াল। সেই লোকেদের থেকেই দীপ্তি শিবম সম্পর্কে অনেক কথা জানতে পারল। লোকেরা জানালো যে শিবম ছোটবেলা থেকেই অনেক সংগ্রামের মধ্যে বড় হয়েছে। কখনো কোনো দোকানে মাল বয়, কখনো মজদুরি করে, আবার কখনো কারো বাড়ির কাজ করে নিজের পেট ভরায়। তার জীবনে কখনো স্থিরতা আসেনি, কিন্তু সে কখনো কারো কাছে কোনো অভিযোগও করেনি। দীপ্তি এইসব শুনতে শুনতে চুপচাপ দাঁড়িয়ে রইল। প্রতিটি কথা তার হৃদয়ে কেঁথে যাচ্ছিল। ঠিক সেই সময়ে দূর থেকে একটা পরিচিত মুখ সেই গলিতে আসতে দেখা গেল। সে ছিল শিবম। তার হাতে একটা ছোট থলে ছিল আর মুখে সারাদিনের ক্লান্তি স্পষ্টভাবে ফুটে উঠছিল। দীপ্তির ওপর চোখ পড়তেই সে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। সে হয়তো আশাই করেনি যে ওই মেয়েটি তার বস্তি পর্যন্ত পৌঁছে যাবে। দীপ্তি প্রথমবার তাকে এত কাছ থেকে দেখল। সাধারণ পোশাক, ক্লান্ত চোখ আর পরিশ্রমে শক্ত হয়ে যাওয়া মুখ, কিন্তু ওই চোখগুলোতে একটা গভীর সত্যতা ছিল। সেই একই সত্যতা যা সেই রাতে কোনো কিছু না ভেবেই তাকে মৃত্যুর মুখ থেকে টেনে আবার জীবনের দিকে ফিরিয়ে এনেছিল। কয়েক মুহূর্তের নীরবতার পর দীপ্তি ধীরে ধীরে তার মনের অনুভূতি প্রকাশ করল। তার ভেতরে যে কৃতজ্ঞতা ছিল তা এখন শব্দের চেয়েও বড় হয়ে গিয়েছিল। তার মনে হতো যে শুধু ধন্যবাদ জানানোটা সেই উপকারের কাছে অনেক ছোট। তাই সে শিবমকে বোঝানোর চেষ্টা করল যে সে তাকে সাহায্য করতে চায়। সে জানালো যে শিবম চাইলে সে তাকে কোনো ভালো জায়গায় কাজের ব্যবস্থা করে দিতে পারে। যদি সে চাকরি করতে না চায়, তবে সে তাকে দোকান শুরু করার জন্য টাকাও দিতে পারে। কিন্তু শিবম খুব শান্তভাবে তার কথা শুনল এবং ধীরে ধীরে মাথা নাড়ল। তার মুখে এমন এক গাম্ভীর্য ছিল যাতে আত্মসম্মান স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তার পক্ষে সাহায্য গ্রহণ করা সহজ ছিল না। সে সবসময় নিজের জীবন নিজের শর্তে বাঁচার চেষ্টা করেছিল।
তারপর সে ধীরে ধীরে তার অতীতের গল্প বলতে শুরু করল। সে জানালো যে ছোটবেলা থেকেই সে জীবনের কঠিন রূপ দেখেছে। বাবা মা চলে যাওয়ার পর সে অনেক আত্মীয়ের বাড়িতে থেকেছে, কিন্তু সেখানে তাকে সবসময় বোঝা বলে মনে করা হতো। তাকে ছোট ছোট কথায় খোঁটা শুনতে হতো এবং অনেক সময় অপমানও সহ্য করতে হতো। ধীরে ধীরে সে বুঝে গিয়েছিল যে তাকে বাঁচতে হলে নিজের জোরেই বাঁচতে হবে। এই চিন্তার সাথেই সে খুব অল্প বয়স থেকে কাজ করা শুরু করে দেয়। কখনো কোনো দোকানে মাল বয়, কখনো কোনো ধাবায় বাসন মাজে, আবার কখনো মজদুরি করে নিজের পেট ভরায়। পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিতে হয়েছিল, তাই সে কখনো কোনো ভালো কাজ পায়নি। তার জীবন সবসময় পরিশ্রম আর সংগ্রামের মাঝেই চলতে থাকে। দীপ্তি এই সব শুনে চুপ ছিল। তার দুচোখ জলে ভরে এসেছিল। তার মনে হচ্ছিল যে এই দুনিয়ায় এমন কত মানুষ আছে যাদের জীবনে সংগ্রাম ছাড়া আর কিছুই নেই, আর তবুও তারা অন্যদের জন্য এত বড় মানবিকতা দেখিয়ে দেয়। কিছুক্ষণ পর শিবম আরও একটা সত্য জানালো। সে জানালো যে কিছুদিন আগে ডাক্তার তাকে হার্টের সমস্যার কথা বলেছে। তার হার্ট খুব দুর্বল হয়ে গেছে এবং সে যদি নিজের স্বাস্থ্যের যত্ন না নেয় তবে যে কোনো সময় গুরুতর সমস্যা হতে পারে। এ কথা শুনে দীপ্তির মুখের রং বদলে গেল। তার মনে গভীর আঘাত লাগল। তার মনে হলো যেন জীবন তার সামনে আরও একটা সত্য খুলে দিয়েছে। যে ব্যক্তি নিজের প্রাণের পরোয়া না করে তার জীবন বাঁচিয়েছে, তার নিজের জীবনই বিপন্ন। সেই মুহূর্তে দীপ্তির ভেতরে এক দৃঢ় সিদ্ধান্তের জন্ম হল। সে অনুভব করল যে সে এখন আর চুপ থাকতে পারবে না। সে ঠিক করল যে সে শিবমকে একাই সংগ্রামের মধ্যে ছেড়ে দিতে পারবে না। তার চোখে জল ছিল, কিন্তু সেই জলের পেছনে এক মজবুত সংকল্পও ছিল। সে মনে মনে ঠিক করে ফেলল যে সে শিবমকে নিজের সাথে নিয়ে যাবে, তার চিকিৎসা করাবে এবং তার জীবনকে আবার সুন্দর করে তোলার পুরোপুরি চেষ্টা করবে। সেই সন্ধ্যায় ওই ছোট্ট বস্তির সামনে দাঁড়িয়ে দীপ্তির মনে হল যেন তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। এখন এই গল্প শুধু একটা দুর্ঘটনা আর একটা বেঁচে যাওয়া প্রাণের নয়। এই গল্প এখন দুটো জীবনের হয়ে দাঁড়িয়েছে। এমন একটা গল্প যেখানে মানবিকতা, সংগ্রাম আর আশা তিনটেই একসাথে চলছে। আর হয়তো এটাই সেই মুহূর্ত ছিল যখন দীপ্তি প্রথমবার অনুভব করল যে মাঝে মাঝে জীবন আমাদের এমন মানুষদের সাথে মিলিয়ে দেয় যারা আমাদের চিন্তা ভাবনা, আমাদের জীবন এবং আমাদের হৃদয় এই তিনটেকেই চিরকালের জন্য বদলে দেয়। কিছুদিন পর শেষমেশ শিবম দীপ্তির অনুরোধ মেনে নিল। তার ভেতরে কোথাও না কোথাও এই অনুভূতিও ছিল যে হয়তো এখন তার শরীরে আগের মতো জোর নেই। দীপ্তি তাকে নিজের সাথে শহরের বড় হাসপাতালে নিয়ে গেল। সেখানে ডাক্তাররা অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন। রিপোর্ট আসতে কিছুটা সময় লাগল, কিন্তু সেই সময়ের প্রতিটি মুহূর্তে দীপ্তির মনে অস্থিরতা বেড়েই চলছিল। সে অনুভব করছিল যে সে যেন এমন কোনো সত্যের সামনে দাঁড়িয়ে আছে যা শুনতে তার হৃদয় ভয় পাচ্ছে। ডাক্তাররা যখন রিপোর্ট দেখলেন তখন তাদের মুখে গাম্ভীর্য ফুটে উঠল। তারা জানালেন যে শিবমের হার্টের সমস্যা বেশ পুরনো এবং এখন তার হার্ট খুব দুর্বল হয়ে গেছে। বছরের পর বছর কঠোর পরিশ্রম, অভাব আর চিকিৎসার অভাবে তার শরীর ভেতর থেকে ভেঙে পড়েছিল। ডাক্তাররা স্পষ্ট ভাষায় জানালেন যে সময় থাকতে চিকিৎসা না করালে তার জীবন বিপন্ন হতে পারে। একথা শুনতেই দীপ্তির বুকে যেন একটা ভারী পাথর চেপে বসল। তার মনে হলো যে জীবন আবার তার সামনে এক কঠিন পরীক্ষা দাঁড় করিয়ে দিচ্ছে। দীপ্তির বাবা মা যখন এসব জানতে পারলেন তখন তারাও সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছালেন। তারা প্রথমবার শিবমকে দেখলেন। সাধারণ পোশাকে দাঁড়িয়ে থাকা ওই যুবককে কোনো বড় মানুষের মতো দেখাচ্ছিল না, কিন্তু তার চোখে এক সত্যতা আর নম্রতা ছিল যা সরাসরি হৃদয় ছুঁয়ে যায়। মহেশ প্রসাদের সেই মুহূর্তে উপলব্ধি হল যে তার মেয়ের জীবন বাঁচানো ব্যক্তিটি কোনো সাধারণ মানুষ নয়। তার ভেতরে এমন মানবিকতা ছিল যা খুব কম মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায়। চিকিৎসার প্রক্রিয়া শুরু হয়ে গেল। দীপ্তি প্রতিদিন হাসপাতালে আসত, ডাক্তারদের সাথে কথা বলত আর শিবমের পাশে বসে তার অবস্থা দেখত। সেই দিনগুলোতে সে শিবমের স্বভাবকে আরও কাছ থেকে বুঝতে পেরেছিল। সে নিজের অসুখের চেয়ে অন্যদের বেশি চিন্তা করত। কখনো কোনো রোগীর কষ্ট দেখে তাকে জল এগিয়ে দিত, কখনো কোনো বৃদ্ধ মানুষকে ভরসা দিয়ে বসিয়ে দিত। নিজের যন্ত্রণার মাঝেও সে অন্যদের কথা ভাবতে থাকত। ধীরে ধীরে হাসপাতালের লোকেরাও তাকে চিনতে শুরু করল। সবাই এটা জেনে গিয়েছিল যে এই সেই যুবক যে এক অপরিচিত মেয়ের প্রাণ বাঁচানোর জন্য কিছু না ভেবেই নিজের রক্ত দিয়েছিল। তার এই ত্যাগের গল্প হাসপাতালের বারান্দায় ছড়িয়ে পড়েছিল। অনেকেই তাকে সম্মানের চোখে দেখতে শুরু করেছিল। কিন্তু জীবনের সত্য সবসময় ততটা সহজ হয় না যতটা মানুষ চায়।
কিছুদিন পর ডাক্তাররা দীপ্তিকে আলাদাভাবে ডেকে জানালেন যে অসুখ অনেকটা বেড়ে গেছে। চিকিৎসা করা যেতে পারে, কিন্তু শিবম পুরোপুরি সুস্থ হয়ে উঠবে কিনা তা নিশ্চিত নয়। এ কথা শুনে দীপ্তির হৃদয় ভেঙে যেতে লাগল। তার মনে হলো যেন সে ওই মানুষটিকে হারানোর ভয়ের সামনে দাঁড়িয়ে আছে যে তার জীবন বাঁচিয়েছিল। এই দিনগুলোতে শিবমের ভেতরে এক অদ্ভুত শান্তি ছিল। সে হয়তো নিজের শরীরের দুর্বলতা বুঝতে পেরেছিল, কিন্তু তার মুখে কখনো ভয়ের ছাপ দেখা যেত না। তার মনে কেবল এই সন্তুষ্টিটুকু ছিল যে সে নিজের জীবনে এমন একটা কাজ করেছে যা কারো পুরো জীবন বদলে দিতে পারে। দীপ্তি অনেকবার তাকে দেখে ভাবত যে একজন মানুষ এত শক্তি কিভাবে হতে পারে, যে ছোটবেলা থেকে শুধু সংগ্রাম দেখেছে, যে অপমান সহ্য করেছে, যে অভাবের মধ্যে জীবন কাটিয়েছে, তবুও তার মনে কোনো অভিযোগ ছিল না। তার ভেতরে কেবল একটা সারল্য আর মানবিকতা ছিল। এক সন্ধ্যায় হাসপাতালের জানালার বাইরে তাকিয়ে দীপ্তির মনে অসংখ্য অনুভূতি ভিড় করছিল। তার মনে পড়ছিল সেই রাতের কথা, যখন তার জীবন শেষ হয়ে যেতে পারত। যদি সেই রাতে শিবম ওখানে না থাকত, তবে হয়তো আজ সে এই দুনিয়ায় থাকত না। এ কথা ভেবে তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগল। অন্যদিকে শিবম শান্ত হয়ে বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার ঠোঁটে ছিল যেন সে জীবনের কাছে কোনো অভিযোগ না করেই তাকে মেনে নিয়েছে। সময় ধীরে ধীরে এগোতে থাকল, চিকিৎসাও চলতে থাকল, কিন্তু জীবনের সিদ্ধান্ত সবসময় ডাক্তারদের হাতে থাকে না। হঠাৎ শিবমের শ্বাস দ্রুত চলতে শুরু করল। শিবম দীপ্তির হাত ধরল আর তার দিকে তাকিয়ে হাসল এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ডাক্তাররা পৌঁছানো পর্যন্ত গল্প শেষ হয়ে গিয়েছিল। শিবম এক সাধারণ যুবক, যে কোনো স্বার্থ ছাড়াই কারো প্রাণ বাঁচিয়েছিল, যে নিজের জীবনের কষ্টকে কখনো দুনিয়ার সামনে তুলে ধরেনি, আর যে শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের হৃদয়ে মানবিকতাকে বাঁচিয়ে রেখেছিল। দীপ্তির জীবন এখন চিরকালের জন্য বদলে গিয়েছিল। সে বুঝে গিয়েছিল যে জীবনের আসল মূল্য অর্থ বা সুযোগ সুবিধায় থাকে না। আসল মূল্য সেই হৃদয়ে থাকে যা অন্যদের জন্য স্পন্দিত হয়। সেদিন গঙ্গার ধারে দাঁড়িয়ে দীপ্তি দূরে বয়ে চলা জলের দিকে তাকিয়ে অনুভব করল যে জীবন কতটা অদ্ভুত। মাঝে মাঝে সবচেয়ে বড় সত্য আমরা সেই সব মানুষদের কাছ থেকে পাই যাদের কাছে একটা সাচ্চা হৃদয় ছাড়া দেওয়ার মতো আর কিছুই থাকে না। যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তবে আমাদের লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে নিজের এবং নিজের শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় মানুষের মন ছুঁয়ে যাচ্ছে। আবার দেখা হবে এক নতুন আবেগময় গল্পের সাথে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজেদের সম্পর্কগুলোকে সময় দিন। জয় হিন্দ, জয়।